ও বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিলেট মহানগর কমিটির সম্মানিত সভাপতি জনাব ইমরান খানকে তোমার হাতের স্পর্শে পৃথিবী গড়ে ওঠে, তোমার ঘামের বিনিময়ে সভ্যতা এগিয়ে চলে, অথচ তোমার অধিকার এখনো প্রশ্নবিদ্ধ। শ্রমিকের সম্মান রক্ষাই হোক আমাদের অঙ্গীকার। বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত ঈদ পুণ্যমিলনী ও আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মিফতাহ সিদ্দিকী ভাইকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সিলেট সরকারি শিক্ষক সমিতির বিভাগীয় আহ্বায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন কাউসার হোসেন রকি ভাই, সিলেট মহানগর বিএনপি নেতা। আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট মহানগর বিএনপি নেতা আনহার ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট মহানগর বিএনপি নেতা শাকের ভাই। এখানে আমার বড় ভাই সিলেট মহানগর বিএনপি নেতা সোহেল ভাই উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন জালালাবাদ শ্রমিক দলের এয়ারপোর্ট শ্রমিক দলের সদস্য সচিব জহির ভাই। সম্মানিত অতিথি, আমাদের ভিতরে অনেকেই উপস্থিত আছেন, সবার নাম বলে তো আর পরিচয় করা দেওয়ার মতো কিছুই নাই। আমরা আগামীতে ইনশাআল্লাহ সবার সাথে পরিচিত হব। একটা হাদিস না বললেই হয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে কাল কিয়ামতের দিন আল্লাহ নিজে বাদী হবেন। তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে, তাদের মধ্যে এক শ্রেণী হলো যে ব্যক্তি আল্লাহর নামের শপথ করে কোনো কিছু দেওয়ার প্রতিজ্ঞা করে, প্রতিশ্রুতি দেয়, সেই জিনিসটা সে দেয় না, তার বিপক্ষে আল্লাহ বাদী হয়ে দাঁড়াবে। আর একটা বিষয় হলো যে ব্যক্তি কোনো স্বাধীন বা মুক্ত লোককে ধরে বিক্রয় করেও তার মূল্য ভোগ করে। আর তৃতীয় ব্যক্তি হলো আমাদের মতন শ্রমিক, যারা যে সকল ব্যক্তিরা শ্রমিকদের দিয়ে নিজের কাজ করিয়ে নেয় এবং তার মূল্য পরিশোধ করে না। এই তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ সরাসরি নিজে বাদী হয়ে দাঁড়াবেন হাসরের মাঠে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের হেদায়েত দান করুক এবং এই হাদিসটি বোঝার তৌফিক দান করুক। সম্মানিত অতিথি, এখানে আমাদের বিভিন্ন বক্তারা, আসলে আমরা তো বক্তৃতা দিতে জানি না, আমরা বক্তৃতা কিভাবে দিতে হয় তাও জানি না। আমরা আমাদের মতন করে একজন শ্রমিকদের কথা একবারে সাবলীল হয় তাও না। চেষ্টা করতেছি আমাদের সমস্যাগুলো আপনাদের কাছে তুলে ধরার। আমরা সিলেটের প্রত্যন্ত অঞ্চল 42টি ওয়ার্ড সহ সিলেটের পুরো সিলেট বিভাগে আমরা বিভিন্ন জায়গায় কাজ করে থাকি। এই সিলেট মহানগরের ভিতরে কয়েকটি ওয়ার্ড আছে
বিগত দিনে আমরা সেই ওয়ার্ড থেকে লাঞ্ছিত হয়েছি, আমাদেরকে মারধর করা হয়েছে, বেঁধে রেখেছে। না, আমরা কোনো দল করি সেজন্য না। একটা ভবন কর্তৃপক্ষের কাছ থেকে যখন আমরা 2 লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেট একটা উদাহরণ দিতেছি, 2 লক্ষ টাকা দিয়ে একটি কাজ নেই, স্থানীয় কিছু সাধু সন্ন্যাসী ছেলেরা এসে বলে আমাদের চা পানি খাওয়ার জন্য কিছু দাও। তা আমরা সাধারণত শ্রমিকরা মনে করি চা পানি আর কত, সর্বোচ্চ 100-200-500 না, তাদের চা পানির খরচ সর্বনিম্ন 50,000 টাকা। এর নিজে ভুক্তভোগী আমি। স্থানীয় জনপ্রতিনিধিকে বললে ঠিক আছে আমি দেখে দিতেছি। এক কাজ করো, ওদেরকে বলে 10,000 টাকা কমিয়েছি, 40,000 টাকা দিয়ে দিও। এই হলো আমাদের বিগত দিনের দেশের অবস্থা। বাংলাদেশ 2024-এর 5 আগস্ট ছাত্র গণ জনতার বিক্ষোভের মুখে যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে নিপাত হয়েছে, ওরা কিন্তু তাদেরই অনুসারী ছিল, শুধু তাদের অনুসারী না, যে কোন দলের অনুসারীরাই হোক না কেন তারা, আমরা শ্রমিকরা শক্ত হাতে দুর্বার করে আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। কোন চাঁদাবাদীর কাছে নিজেদেরকে আর বিক্রয় করব না। আমরা করতে পারি না, আমরা ইচ্ছা হয়, তখনও ইচ্ছা হয়েছিল যে এই ধরনের চাঁদাবাদরে আমরা বা চাঁদাবাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পারি নাই। যতই আমরা একত্রতা হই বা এগুলো করতে যাই, ততবার মনে করিয়ে আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা শ্রমিক, আমরা সমাজে অবহেলিত। আজ থেকে বেশ কয়েক বছর আগে, এই কিছুদিন আগের ঘটনাও, এই আমার হাউজে কিছু ভাইদেরকে বলছি, এরপর প্রধান অতিথির উদ্দেশ্যে কথাটা বলতেছি। একটা কথা আপনাদের না বললেই নয়, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন B2209 ঢাকা শ্রম মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত। এটা কোনো রাজনৈতিক সংগঠন না। একটা শ্রম সংগঠনের সাথে, একটা শ্রমিক সংগঠনের সাথে জড়িত হয়ে একত্রতা পোষণ করে আমাদের শ্রমিক আন্দোলন করে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই সিলেটে আমাকে উদ্বুদ্ধ করেছিলেন আমার বড় ভাই মির্জা সিদ্দিকী। এটা শ্রমিক একলা কোনো এককভাবে শ্রমিক আন্দোলন করে কোন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না, একটা সংগঠনের প্রয়োজন। অনেক খোঁজাখুঁজির পরে বুঝলাম আমার নিজের একটা দলীয় পরিচয় থাকতে পারে, আমার অমুকের দলীয় পরিচয় থাকতে পারে, কিন্তু সেটা ভিন্ন খাতে চলে যাবে। এই জন্য একটা নির্দলীয় নিরপেক্ষ একটা সংগঠনের কমিটি আমরা সিলেটে আনি। বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সিলেট মহানগর কমিটি শুধুমাত্র সিলেটেই না, বাংলাদেশের প্রতিটি বিভাগে আছে। 64টা জেলার ভিতরে এখন পর্যন্ত আমরা 52 থেকে 58টা জেলায় আমাদের বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের বিভিন্ন কমিটি করেছি। তার ভিতরে সফলতা অর্জন করেছি আমরা বরিশাল বিভাগে এবং রংপুর বিভাগে, খুলনা বিভাগে, 3টা বিভাগে আমরা খুব ভালোভাবে সফলতা অর্জন করেছি। বর্তমান বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক হিসাবে আমাকে নিযুক্ত করা হয়েছে সিলেট বিভাগের জন্য। সিলেট বিভাগে সিলেট আগামীতে এই কিছুদিনের মধ্যেই আমাদের সিলেট জেলা কমিটি অনুমোদন হচ্ছে। পাশাপাশি কাজ চলতেছে সিলেট বিভাগে মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ, আমাদের 3টি জেলা কমিটির কাজ অব্যাহত আছে। এখন খুব শীঘ্রই আমাদের এই কমিটিগুলো অনুমোদন হয়ে ঢাকা থেকে আসবে ইনশাআল্লাহ। তখন আমরা একটা বিভাগীয় একটা সাপোর্ট পাবো। যতই সাপোর্ট পাই, তারপরে আমাদের পরিচয় কি? আমরা অবহেলিত, আমরা সমাজে অবহেলিত। অবহেলিত কেন?
ভাইয়ের কাছে একটু সময় নিচ্ছি, কারণ আমার বিভিন্ন বক্তারা বিভিন্ন কথা বলতে চেয়েছিল, হয়তো বা তারা সময় স্বল্পতার কারণে বা আমাদের অনেক শ্রমিক ভাইদের অনেকক্ষণ ধরে অপেক্ষা করার কারণে বলতে পারে নাই। কিন্তু কথাগুলো যদি এখানে না বলি, এখান থেকে যাওয়ার পরে প্রশ্নবিদ্ধ হয়ে যাবো সবার কাছে। একটা ভবনে কাজ করতে যে হতে পারে যে কোনো ওয়ার্ডে প্রতিষ্ঠিত এলাকার স্থানীয়, কাজটা করার পরে ওই যে 2 লক্ষ টাকার কাজ নিলাম, এলাকাতে কাজ করাকালীন কাজটা শেষ করে যে যখন একটা মালিকের কাজ চলাকালীন হয়তো আমরা 1.5 লক্ষ টাকা তার কাছ থেকে নিয়ে নিয়েছি বিভিন্ন খাতে শ্রমিকের মজুরি দেওয়ার নাম বলে। 50,000 টাকা যখন তার কাছে পাওনা আছে, কাজ শেষ করার পরে দেখেন আমরা একটা ভবনে যখন কাজ করি, ওই ভবনটার এমন কোন অংশ আছে শ্রমিকরা প্রবেশ করে না। বেডরুম থেকে শুরু করে বাথরুম পর্যন্ত এমন কোন জায়গা আছে যে এই জায়গায় শ্রমিকরা প্রবেশ করে না। কিন্তু একটা ভবন যখন একটা ভবন কর্তৃপক্ষকে আপনি যাবতীয় কাজ করে হ্যান্ডওভার দিয়ে দেন, এরপরে ওই ভবনের বেডরুম তো ভালো কথা, আপনাকে ড্রয়িং রুমে বসার অনুমতি দেয় না। টাকা 50,000 পাই, গেটের সামনে গেলে স্যার বাসায় নাই, স্যার ঘুমাইয়া দারোয়ানকে বলে দিয়া বল স্যার বাসায় নাই। এরকম আমাদের সাথে ঘটে ভাই। যদি 2-4 জন নিয়ে যাই, এলাকার জনপ্রতিনিধিদের বলি যে আমরা অমুকের কাছে কিছু টাকা পাই, টাকাটা দিচ্ছে না, তার বাহানা করতেছে, ঠিক আছে আপনি কালকে আসেন, বিষয়টা দেখতেছি। যেহেতু স্থানীয়, সরাসরি হিট করবে না, উনি সাথে সাথেই কিছু করতে পারতেছে না, এলাকার প্রভাবশালী প্রতাপশালী অথবা কোন রাজনৈতিক সংগঠনের বড় একজন নেতা, পরের দিন গেলে কি বলে, পরের দিন আমার যাওয়া লাগে না, যাওয়ার আগে মালিক পক্ষ থেকে আমাদের কাছে ফোন আসে, অমুকের কাছে বিচার দিয়েছো, সিলেট থাকতে পারবা, আবাদির বাচ্চা গাড়ি গোল করে পাঠাই দিব। বলে কি বলে না? আসলে আবাদি শব্দটা জানি না কে কিরকম, কিন্তু আমি আমার মতন করে নিয়েছি। আল্লাহর রাস্তায় মাফ করবেন, আবাদি শব্দ যদি সিলেট অহংকার হয়ে থাকে তা আবাদির দ্বারাই চলেছে। আপনারা বলেন না যে সিলেট মডেল নগরী, মডেল কি আপনি করেছেন? আপনি টাকা দিয়েছেন। মডেল যদি করে থাকে, এই যে মুসলিম সাহিত্য সংসদে এখানে বসে আপনি মিটিং করতেছেন, এই মুসলিম সাহিত্য সংসদের ইট বালু সিমেন্টের কাছে জিজ্ঞেস করেন, তার গায়ে এখন পর্যন্ত শ্রমিকের ঘাম আর রক্ত মিশে আছে। এরকম সিলেটের প্রতিটি প্রতিস্থাপনায় আমাদের মতো শ্রমিকরা কাজ করে। কিন্তু যখন আমরা এই ভবনটা মানে আমরা কিন্তু ভবনে মালিক হতে চাচ্ছি না, ন্যায্য মজুরিটুক চাচ্ছি, ওটা দিয়ে দেন না কেন আমাদেরকে? প্রশাসনের হয়রানি করা হয়। টাকা পাইতো, যতদিন টাকা দিয়েছে মানে কাজ চলাকালীন এত সুন্দরভাবে ব্যবহার করে যেন আমরা মালিকের খুব কাছের লোক, কিন্তু কাজটা হ্যান্ডওভার হয়ে গেলে তখন আমরা হয়ে যাই চোর। পাইপ চুরি করে নিয়ে গেছে, এটা চুরি করে নিয়ে গেছে, সেটা চুরি করে নিয়ে গেছে। আগে একটা কথা বলতে চাচ্ছিলাম, আমি কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। বিগত কয়েক বছর ধরে ভাই বাংলাদেশ নির্মাণ শ্রমিকের না, এই সিলেটের শ্রমিকদের অনেকেই মারা গেছে বিভিন্নভাবে। হাড় ভেঙে পড়ে, ঝুল পিটে পড়ে, বিল্ডিং এর বাইক সাইডে কাজ করাকালীন কোনো একটা দুর্ঘটনা কবলিত হয়ে, এমনকি কারেন্ট শর্ট। ভাই কারেন্ট শর্টের কথাটা না বললেই নয়। আমি জানি না এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব কিনা বা কিসের দায়িত্ব, সেটাও আমি জানি না। অত্যন্ত মূর্খ মানুষ আমি। আপনারা জ্ঞানীগুণী মানুষ, সিলেটের সম্মানিত ব্যক্তিবর্গ, আপনারা ভালো বুঝতে পারবেন যে এটা কতটুকু বৈধ বা অবৈধ। একটা ভবনের 3 ফিট দূরত্বে 11,000 ভোল্টের তার কিভাবে থাকে?
সেটা আমি জানি না, তাও কোনো কভার ছাড়া। আমার নিজের আজ থেকে মাত্র 1 সপ্তাহ আগে এখানে মনে হয় উপস্থিত আছে, কে উপস্থিত আছে একটু দাঁড়াও, কারেন্টের শর্ট ট্রিপ হচ্ছে 11,000 ভোল্টের সাথে। মালিক পক্ষকে বলার পরে মালিক পক্ষ বলে এটা আমাদের না, তোমরা করো। মানে 10-12,000 টাকা যে লাগবে একটা পাইপ দিতে, খাবার দিতে, এটা আমি খরচ করব। ওটা তো আমার বাবার বিল্ডিং, 10-12,000 টাকা ওই বিল্ডিং এ লাভ হবে না আমার কাজ করে, আমি 10-12,000 টাকা তার বিল্ডিং এ সেফটির জন্য খাবার ব্যবহার করব। এই ধরনের যে সমস্ত বিল্ডিং ভবনগুলো আছে, দয়া করে ভাই আপনাদের নজরে আনবেন, বা সিটি কর্পোরেশনের দায়িত্বে যারা আছেন তাদেরকে একটু বলে দিবেন, বা এটা যদি বিদ্যুৎ বিভাগের দায়িত্ব হয়ে থাকে একটু বলে দিবেন যে ভবনের পাশে 3 ফিটের দূরত্বের ভিতরে যদি কোনো হাই ভোল্টেজ কোনো কেবল থাকে, তার থাকে, সেগুলোর জন্য একটা ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ আমরা ওইসব ভবনে কাজ করি, কাজ করতে গিয়ে আমরা মারা যাই। বা যেটা বলতেছিলাম যে বিভিন্ন সময়ে বিগত কয়েক বছরে বাংলাদেশে আমাদের সিলেটের অনেক শ্রমিক মারা গেছে। কিছুদিন আগে বালুচর এদিকে একটা ছেলে বাইরে রঙের কাজ করতে গিয়ে ঝুল থেকে অনাকাঙ্ক্ষিত ভাবে একটা দুর্ঘটনাবশত মারা গেছে। সে তো ইচ্ছে করে তো মারা যায় নাই। ভদ্রলোকের বাড়ি ছিল কুমিল্লা। ওনাকে হাতে হাতে ধরে সাথে সাথে উসমানী মেডিকেলে নেওয়া হয় তার চিকিৎসার জন্য। আমরা সিলেটের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় হাত পেতে 10 টাকা 20 টাকা করে চাঁদা তুলে তার চিকিৎসা করে। 26 দিন আইসিইউ থাকার পরে লোকটি মারা যায়। 26 দিন আইসিইউতে থাকার পরে লোকটি মারা যায়। মারা যাওয়ার পরে ওই লোকটিকে তার গ্রামের বাড়ি কুমিল্লা পাঠাবো। কুমিল্লা পাঠানোর জন্য আমাদেরকে আবার পুনরায় ভিক্ষা করা লাগে। যে ভবন ঘটেছে ওই ভবন এই সিলেটের বিশিষ্ট একজন ব্যক্তি, সে যদি ইচ্ছা করে যে তার মতন ব্যক্তিকে প্রাইভেট মেডিকেলে আইসিইউতে রাখতে পারে, এমনকি এই বিমানে করে এখান থেকে কুমিল্লা পাঠাতে পারে, হেলিকপ্টার ভাড়া করে পাঠাতে পারে। উনি অতটা প্রভাবশালী, এটা তার জন্য একদিনের কামাইয়ের 100 ভাগের 1 অংশ না। উনি একটা টাকা দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন। তোমরা মরছো, তোমাদের দুর্ঘটনা তোমরা বোঝো, তোমরা গিয়ে তোমার ঠিকাদার বলতে। ঠিকাদার কি এতটাই প্রতিষ্ঠিত? আর ঠিকাদার প্রতিষ্ঠিত হলে সিলেটে এরা তো গোলামি করা লাগে না। পরবর্তীতে তার লাশটা নিয়ে স্যার খেয়াল করবেন একটু, স্যার এখানে মহোদয় আছেন, যে তার লাশটা আমরা আবার ভিক্ষা করে টাকা নিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে কুমিল্লার উদ্দেশ্যে পাঠাই। কুমিল্লার উদ্দেশ্যে তার লাশটা পাঠাই। আমরা শ্রমিক, আমরা কতটুকু ভালো আছি দেখেন। এই হলো আমাদের অবস্থা। মালিক কর্তৃপক্ষ কিন্তু শ্রম মন্ত্রণালয়ের আইন অনুযায়ী মালিক কর্তৃপক্ষ এটা দায়ভার বহন করবে। শ্রম মন্ত্রণালয়ের যে বিধি নিষেধ আছে সেটা অনুযায়ী এটা দায়ভারটা মালিক পক্ষ বহন করবে। চিকিৎসা সেবাটা মালিক পক্ষ দেবে, তাই না? আমরা সিলেটে বেশি সমস্যায় আছি। সিলেটের বিভিন্ন জায়গায় আমাদের শ্রমিকদেরকে আটকিয়ে চাঁদা নেওয়া হয়। কিন্তু এই কথাটা এই জন্য বলতে ভাই, এটাকে জানি না কোন দল বা গোষ্ঠীর, এটা না। একজন শ্রমিক সারাদিন কাজ করে 500 টাকা রুজি করে বাজার করে নিয়ে গেলে তার বউ বাচ্চা নিয়ে খায়, কিন্তু সেই 500 টাকা নিয়ে ঘর পর্যন্ত যেতে পারে না। সিলেটে বিভিন্ন জায়গা আছে ভাই, দয়া করে এই জায়গাগুলো ব্যক্তিদের বিষয়ে একটু দেখবেন, যেন আমরা শ্রমিকরা আমাদের কষ্ট অর্জিত পয়সাটা যেন এতটা বিনষ্ট না হয়। আর একটা জিনিস ভাই, এখানে বক্তৃতা দেওয়ার মতো কিছুই নাই। আমরা চাচ্ছি আগামীতে আমাদের শ্রমিকের পাশে আপনি থাকবেন, আপনারা থাকবেন। আমাদের শ্রমিকদের সাহস শক্তির মূল ভিত্তি, মূল কেন্দ্রবিন্দু আপনাদের কাছ থেকে আসার জন্য। কারণ কি, আমাদের ওই যে আমরা শ্রমিক, আমরা অবহেলিত এই জন্য, আমাদের কাছে চাঁদা নাই এই জন্য, আমাদের পিছনে শক্ত কোনো অবস্থান নাই। আমাদের পিছনে যদি কোনো শক্ত অবস্থান থাকতো, শক্ত খুঁটি থাকতো, তা আমাদের সামনে এসে চাঁদা চাওয়ার আগে তার 100 বার ভালো লাগতো। তাই আপনাদেরকে চাই, আমরা আমাদের ভালো মন্দ সবসময় আপনাদেরকে চাই। আগামী মে দিবস
বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে আমরা একটা র্যালি করতেছি। বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সিলেট মহানগর কমিটির পক্ষ থেকে আপনার জন্য একটা দাওয়াত পত্র এসেছে। র্যালি পূর্ববর্তী সময়ে আমরা শহীদ মিনারে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো, সেই আলোচনা সবাই আপনার উপস্থিতি একান্তই কামনা করি। পরিশেষে আমার শ্রমিক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, পিপিই আমরা ট্রেনিং নিয়েছি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের উপরে, ব্যক্তিগত আত্মরক্ষাকারী সরঞ্জামের বিষয়ে। আমরা যে বাজারে কাজ করি, তাই কোনো নেতা হোক যেই হোক, আপনার জীবন চলে গেলে আপনার জীবন ফিরিয়ে দেবে না, দিতে পারবে না। হয়তো সাময়িক কিছু টাকা পয়সা দিয়ে আপনাদের সাহায্য সহযোগিতা করতে পারি, এর থেকে বেশি কিছু না। আপনারা সম্পূর্ণ সেফটি সহকারে, সেফটি বেল্ট, হেলমেট, আমাদের এই যেসব পিপির উপরে যে ট্রেনিং গুলো নিয়েছি আমরা, আমাদের জীবনের রক্ষার্থে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন এগুলো ব্যবহার করবো কাজের ক্ষেত্রে। যে মালিক পক্ষ ঠিকাদার প্রতিষ্ঠান এই পিপি গুলো আপনাদেরকে দেবেন, আপনারা এই ওই ভবনে কাজ করবেন না, দয়া করে আপনারা কেউ ওই ভবনে কাজ করবেন না, সম্পূর্ণভাবে আপনার জীবনের নিরাপত্তা না দিতে আপনারা কোনো ভবনে কাজ করবেন না। কারণ আমাদের ফেডারেশনের একটাই স্লোগান, নিরাপত্তাই আগে। আমাদের নিরাপত্তা আগে আমরা নিশ্চিত করব, তারপরে ওই ভবনে আমরা কাজ করব। পরিশেষে আপনাদের সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর বিএনপি নেতা হেমন্ত ভাই, হেমন্ত ভাইয়ের জন্য একটু তালি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী ভাই এবং আমার শিক্ষক স্যারকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই যে আমাদের মতন সাধারণ অবহেলিত শ্রমিকদের পাশে এসে সময় দেওয়ার জন্য। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক শ্রমিকদের। ধন্যবাদ।